গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন চ্যাপ্টারের অবেসিটি পার্ট 1 টপিকটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা অবেসিটির ডেফিনিশন সম্পর্কে আলোচনা করব। ডেফিনিশনটা একটু বোঝার চেষ্টা করব, হ্যাঁ, একটু ইজি করে বোঝার চেষ্টা করব। দেন আমরা হচ্ছে গিয়ে কজেস অর রিস্ক ফ্যাক্টরস অফ অবেসিটির কজেস এবং কি কি রিস্ক ফ্যাক্টরস এর মধ্যে রয়েছে, এই জিনিসগুলো আমরা জানবো। এরপর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কমপ্লিকেশনস অর হ্যাজার্ডস অফ অবেসিটির ফলে কি কি কমপ্লিকেশনস আমাদের বডিতে হইতে পারে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো আমরা অবেসিটিতে যাই। অবেসিটি ইজ আ ডিসঅর্ডার অফ বডি ওয়েট রেগুলেটরি সিস্টেমস characterized by an accumulation of excess body fat when intake of food exceeds energy expenditure. দেখো, obesity is a disorder of body weight regulatory systems characterized by an accumulation of excess body fat when intake of food exceeds energy expenditure. ঠিক আছে? তো অবেসিটিটা আমরা কখন হয়, যখন আমাদের বডি ওয়েট রেগুলেশন করার জন্য যে সিস্টেমটা রয়েছে, ওই সিস্টেমে যদি কোনো ডিসঅর্ডার দেখা দেয়, তখনই কিন্তু অবেসিটি হচ্ছে। এবং অবেসিটি হলে আসলে কি হয়, কিভাবে দেখে বা কিভাবে আমরা বুঝবো যে আমার অবেসিটি হয়েছে বা কোন একটা পার্সনের অবেসিটি হয়েছে। আমরা বুঝবো যে দেখা যাবে যে এখানে বডি ফ্যাটের এক্সেস অ্যাকুমুলেশন হবে, an accumulation of excess body fat when intake of food exceeds energy expenditure. যখন খাবারের ফুড ইনটেক হচ্ছে এনার্জি এক্সপেন্ডিচারকে এক্সিড করবে, তখনই কিন্তু আমার অবেসিটি দেখা দিবে। হ্যাঁ, এবং এই জিনিসটা কিন্তু একদিনে হবে না, এটা হচ্ছে একটা প্রলংড প্রসেস। এটা হচ্ছে গিয়ে প্রলংড পিরিয়ডে যদি আমি প্রতিনিয়ত হচ্ছে এক্সেস ফুড ইনটেক করতে থাকি, তখনই কিন্তু এই জিনিসগুলো ঘটতে দেখা যাবে। এবং অবেসিটিতে আমাদের বিএমআই হবে 30 to 39.9। ওকে, এরপর আমরা আসি হচ্ছে কজেস অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস। বিএমআই তে কি কি রিস্ক ফ্যাক্টরস রয়েছে আমরা জাস্ট হেডলাইন গুলো আগে একবার পড়ে নিই। জেনেটিক ফ্যাক্টর, হ্যাঁ, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এন্ডোক্রাইন কজেস, তারপর মেটাবলিক ডিসঅর্ডার্স, দেন ড্রাগস। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো জেনেটিক ফ্যাক্টর, ইফ বোথ প্যারেন্টস আর অবিস দেয়ার ইজ এ 70 to 80% চান্স অফ দি চিলড্রেন বিং অবিস। যদি একটা চিলড্রেন তার বাবা মা যদি অবিস হয় দুজনেই, তখন ওই চিলড্রেনের অবিস হওয়ার চান্স থাকে 70 to 80%। ঠিক আছে? তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হচ্ছে প্রিনেটাল ওভার নিউট্রিশন আর হচ্ছে হাই এনার্জি ডায়েট অ্যান্ড ওভার ইটিং। প্রিনেটাল ওভার নিউট্রিশন হচ্ছে এখানে হচ্ছে তোমার ম্যাটারনাল অবেসিটি হতে পারে, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস হতে পারে। হ্যাঁ, তো ম্যাটারনাল অবেসিটি, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস, এগুলো প্রিনেটাল ওভার নিউট্রিশনের সাইন। তারপর হচ্ছে হাই এনার্জি ডায়েট অ্যান্ড ওভার ইটিং। হাই এনার্জি ডায়েট অ্যান্ড ওভার ইটিং এর ক্ষেত্রেও আমাদের অবেসিটি হতে পারে। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি আমি হচ্ছে গিয়ে হাই এনার্জি, হাই ক্যালোরি, হ্যাঁ, সেখানে অনেক বেশি কার্বোহাইড্রেট, অনেক বেশি ফ্যাট যুক্ত খাবার আমি খাচ্ছি প্রতিনিয়ত, এবং আমি ওভার ইটিং করছি, তাহলে তো আমার অবশ্যই অবেসিটি হওয়ার চান্স থাকবে এবং আমার অবেসিটি হবে অবভিয়াসলি, যদি আমি আমার ডায়েটকে ঠিক না করি, হ্যাঁ, চেঞ্জ না করি। তো প্রিনেটাল ওভার নিউট্রিশনের ব্যাপারটা হচ্ছে কি, আমরা দেখলাম যে ম্যাটারনাল অবেসিটি, মা যদি অবিস থাকে, আর গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস হচ্ছে গিয়ে ওই প্রেগনেন্ট অবস্থায় যদি হচ্ছে গিয়ে ডায়াবেটিসের ওই ঘটনাটা ঘটে, তখন হচ্ছে প্রিনেটাল ওভার নিউট্রিশনটা হয়। এরপর হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেডেন্টারি লাইফস্টাইল, আর হচ্ছে মোর ইনভলভমেন্ট উইথ মিডিয়া টাইম, যেমন টিভি ওয়াচিং, ভিডিও গেম, আর হচ্ছে কম্পিউটার। টিভি ওয়াচিং, ভিডিও গেম, কম্পিউটার, এসব জায়গায় যদি আমি অনেক বেশি টাইম দিয়ে ফেলি, হ্যাঁ, তো তখন কি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে? তখন কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে না, কারণ আমি বাইরে গিয়ে খেলাধুলা করছি না, আমি কোনো এক্সারসাইজ করছি না, আমি একটা সেডেন্টারি লাইফস্টাইল লিড করি। হ্যাঁ, আমি অফিসে কাজ করি, সবসময় সারাক্ষণ বসে আমাকে কাজ করতে হয়, সারাক্ষণ আমি বসেই থাকি, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নাই, কোনো ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নাই। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ল্যাকিংস এর কারণে আমার কিন্তু অবেসিটি হয়ে যেতে পারে।
এরপর চলে আসবো আমরা হচ্ছে এন্ডোক্রাইন কজেসের মধ্যে, যেমন হাইপোথাইরয়েডিজম, কুশিংস সিনড্রোম, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। হাইপোথাইরয়েডিজম তো জিনিসটা আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন কমে গিয়েছে, ওটাই কি হাইপোথাইরয়েডিজম। এবং কুশিংস সিনড্রোম, হ্যাঁ, এটাও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডেরই হচ্ছে কি একটা অ্যানোমালির ফলে হয়ে থাকে। আর গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, হ্যাঁ, গ্রোথ হরমোনটা ঠিক মতন সিক্রেশন হচ্ছে না, এটা ডেফিসিয়েন্সি আছে। এবং এই ঘটনাগুলো যখন ঘটবে তখন আমি যে ফুডগুলো ইনটেক করছি ওই ফুডগুলো কিন্তু ঠিক মতন মেটাবলিজম হবে না, ওগুলোর অক্সিডেশনটা ফুলফিল পুরোপুরি হবে না, তখন ওই খাবারগুলো স্টোর হওয়া শুরু করবে ফ্যাট হিসেবে। আমার বডিতে ফ্যাট হিসেবে যখন স্টোর হইতে থাকবে তখন ফ্যাট অ্যাকুমুলেশনের কারণে আমার অবেসিটি দেখা দিবে। এই হচ্ছে আমাদের এন্ডোক্রাইন কজেস। তারপর হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডারস, যেমন লো এইচডিএল অ্যান্ড এলিভেটেড ভিএলডিএল। যেমন লো এইচডিএল বলতে কি হচ্ছে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এখন এই জিনিসটা যদি লো থাকে এবং ভিএলডিএল ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিনটা যদি এলিভেটেড থাকে তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের অবেসিটির জন্য খুব একটা মারাত্মক একটা রিস্ক হয়ে যাচ্ছে, এবং আমাদের হেলথকেও এটা একটা অ্যাডভার্স এফেক্ট ফেলবে। কারণ এইচডিএল হচ্ছে এটাকে বলা হয় গুড কোলেস্টেরল, আর ভিএলডিএল কে বলা হয় ব্যাড কোলেস্টেরল। তো গুড কোলেস্টেরল আমাদের বডির জন্য খুবই উপকারী, অ্যান্ড ব্যাড কোলেস্টেরল কিন্তু আমাদের বডির জন্য হার্মফুল। হ্যাঁ, এটা আমাদের বডিকে অনেক বেশি হচ্ছে কি খারাপ ইফেক্ট ফেলে। আর হাইপার ইনসুলিনেমিয়াতে ইনসুলিনটা অনেক বেশি হয়ে যায় আমাদের ব্লাডের মধ্যে। ব্লাডে যদি অনেক বেশি ইনসুলিন চলে আসে তখন কিন্তু ওই ইনসুলিন কি করে, আমাদের গ্লুকোজ গুলোকে একদম লিভারে অ্যাকুমুলেশন করা শুরু করে দেয়, এবং লিভারে সেগুলো হচ্ছে ফ্যাট হিসেবে ওই গ্লুকোজটা এট এ টাইম হচ্ছে গিয়ে ফ্যাট হয়ে যায়, ফ্যাটে কনভার্ট করে ফেলে, ফ্যাট অ্যাকুমুলেশন হইতে থাকে, এবং এই ফ্যাটটা হচ্ছে কি আমাদের বডিতে জমা হইতে হইতে এটা হচ্ছে কি আমাদের অবেসিটির দেখা দেয়। আচ্ছা, ড্রাগস, যেমন স্টেরয়েড, অ্যান্টিকনভালসেন্টস, অ্যান্টিডিপ্রেসেন্টস, অ্যান্টিসাইকোটিক্স, ওরাল কন্ট্রাসেপটিভস, এই যে এই ড্রাগসগুলো কিন্তু আমাদের হচ্ছে কি অবেসিটির রিস্ককে বাড়ায় দেয়। কারণ এই এই ড্রাগসগুলো অনেক বেশি আমাদের হচ্ছে গিয়ে ফ্যাট অ্যাকুমুলেশনে হেল্প করে, যেমন স্টেরয়েড, হ্যাঁ, এটা তারপর অ্যান্টিকনভালসেন্টস, অ্যান্টিডিপ্রেসেন্টস, অ্যান্টিসাইকোটিক্স আর ওরাল কন্ট্রাসেপটিভস, এগুলো হচ্ছে ফ্যাট আমাদের হচ্ছে গিয়ে অবিস হওয়ার ওই প্রসেসটাকে আরো স্টিমুলেট করে দেয়। হ্যাঁ, আচ্ছা, কমপ্লিকেশনস অর হ্যাজার্ডস অফ অবেসিটি। অবেসিটির কি হ্যাজার্ডস বা কমপ্লিকেশনস রয়েছে? কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস, এন্ডোক্রাইন কমপ্লিকেশনস, তারপর হচ্ছে পালমোনারি কমপ্লিকেশনস, মাস্কুলোস্কেলেটাল কমপ্লিকেশনস, হেপাটোবিলিয়ারি কমপ্লিকেশনস, obstetrical complications, malignancy, and metabolic complications, psychosocial complications, and last of all low personal hygiene and fungal infection. ঠিক আছে? তো এই যে আমরা দেখো কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস দেখছি। কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস হচ্ছে হাইপারটেনশন, হার্ট ফেলিওর, তারপর ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন এটসেট্রা। হাইপারটেনশন, হার্ট ফেলিওর। হাইপারটেনশন মানে কি, যে আমাদের ব্লাড প্রেশারটা অনেক বেশি হয়ে গেছে, এটাকে হাইপারটেনশন বলছি আমরা। হার্ট ফেলিওর, যে হার্ট হচ্ছে গিয়ে ঠিক মতন আমাদেরকে ব্লাড পাম্প করতে পারছে না। এটা কেন হবে? ওই যে অবেসিটির কারণে অনেক বেশি ফ্যাট জমে গেছে, তখন হচ্ছে গিয়ে ব্লাড ভেসেলগুলোতে ফ্যাট জমে যায়, তখন আছে ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। কারণ আমাদের হার্ট নিজেই ঠিক মতন ব্লাড পাচ্ছে না ওই ফ্যাট অ্যাকুমুলেশনের কারণে, কোলেস্ট্রল অ্যাকুমুলেশনের কারণে। ইসকেমিক হার্ট ডিজিজ, হ্যাঁ, হার্টের বিভিন্ন ডিজিজ হতে পারে, স্ট্রোক, যেমন স্ট্রোক হইতে পারে, ব্রেন স্ট্রোক, হ্যাঁ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, হার্ট অ্যাটাক আসতে পারে, এই ঘটনাগুলো ঘটতে পারে। তারপর এন্ডোক্রাইন কমপ্লিকেশনস, যেমন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে এই ডায়াবেটিসের ক্ষেত্রে তারপর হচ্ছে এখানে ইনসুলিনের হচ্ছে কারণে এই জিনিসটা ঘটে। কারণ অবেসিটির কারণে আমাদের বডির হচ্ছে গিয়ে গ্লুকোজ লেভেলটা সবসময় হাই থাকার কারণে তখন হচ্ছে গিয়ে ইনসুলিন অনেক বেশি সিক্রেশন হয়, তখন আমাদের বডির ইনসুলিনের প্রতি সেন্সিটিভিটিটা কমে যায়। তখন বেশি ইনসুলিন থাকার পর আমার বডি ঠিক মতন সেই ইনসুলিনটাকে ইউটিলাইজ করতে পারে না, তখন আমার ডায়াবেটিস
কন্ডিশন দেখা দেয়, ডায়াবেটিস মেলাটাস হয়ে যায় এবং এটাকে বলা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাটাস। আর হাইপোথাইরয়েডিজম, হাইপোগনাডিজম আর হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। হাইপোথাইরয়েডিজম জিনিসটা তো আমরা আগেই ডিসক্রাইব করে ফেলেছি, জিনিসটা কি? হাইপোগনাডিজম মানে হচ্ছে আমাদের গনাড থেকে, আমাদের গনাড মানে হচ্ছে আমাদের ছেলেদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে টেস্টিস, মেয়েদের ক্ষেত্রে ওভারি, এগুলোকে বলা হচ্ছে গনাড। এবং এই গনাড থেকে কিন্তু বিভিন্ন হরমোন সিক্রেশন হয় এবং এই হরমোন সিক্রেশন গুলো যদি কম হয়ে যায় এটাকে কিন্তু হাইপোগনাডিজম বলছে। হ্যাঁ, এই হাইপোগনাডিজম এই ঘটনাটা কিন্তু অবেসিটির কারণে হয়ে যেতে পারে, হয়ে যায়। অনেক সময় ইরেকটাইল ডিসফাংশনও হয়। হ্যাঁ, ইরেকটাইল ডিসফাংশন হয়, তারপর মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সেস, ইনফার্টিলিটি, এই ঘটনাগুলো ঘটছে। ওকে, আচ্ছা, পালমোনারি কমপ্লিকেশনস, ব্রেথলেসনেস, অ্যাজমা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই ঘটনাগুলো ঘটবে। হ্যাঁ, অ্যাজমা হবে আমার, আমি ঠিক মতন শ্বাস নিতে পারবো না, শ্বাস নেওয়ার, আমি যখন ঘুমিয়ে থাকবো তখন হচ্ছে গিয়ে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, অবস্ট্রাক্ট হয়ে যাবে, এটাকে বলা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই ঘটনাগুলো কিন্তু খুব বেশি ঘটা শুরু করবে, এরাও কিন্তু হচ্ছে গিয়ে অবেসিটির কারণে হবে। আবার মাসকুলোস্কেলেটাল কমপ্লিকেশনস যেমন অস্টিও আর্থ্রাইটিস, যেটাকে বলা হয় আমরা বাত বলি যেটাকে, হ্যাঁ বাত। তো অস্টিও আর্থ্রাইটিস এই ঘটনা ঘটবে, আমাদের হচ্ছে গিয়ে জয়েন্টের, আমাদের হাড়ের জয়েন্ট গুলোতে হাড় ক্ষয় হবে, হ্যাঁ, বোন ডিজেনারেশন হবে, হ্যাঁ, বোন রিজর্পশন হবে। তারপর গাট, ব্যাক পেইন এগুলো হবে। তারপর আমাদের হচ্ছে ব্যাক পেইন, যেটা ব্যাক পেইন হচ্ছে গিয়ে অনেক বেশি বেড়ে যাবে, গাট হবে। গাটটা হচ্ছে গিয়ে আমাদের অস্টিও আর্থ্রাইটিসটা অনেক বেশি যখন সিভিয়ার একটা লেভেলে চলে যাবে তখন এটাকে বলা হয় গাট। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে হেপাটোবিলিয়ারি কমপ্লিকেশনস কি আছে? ফ্যাটি লিভার। এই জিনিসটা কিন্তু আমরা বলেছি যে আমি অনেক বেশি খাবার অ্যাকুমুলেশন করছি তখন কি হবে, তখন হচ্ছে সেখান থেকে যে গ্লুকোজ হচ্ছে গিয়ে সেখান থেকে বের হচ্ছে, সেই গ্লুকোজটা কিন্তু ওই গ্লুকোজটার আমাদের হচ্ছে ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার ফলে ইনসুলিন অনেক বেশি বের হচ্ছে। সেই ইনসুলিন হচ্ছে খাবার ওই গ্লুকোজটাকে লিভারে অ্যাকুমুলেট করছে, লিভার থেকে সেই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হতে পারে। একসময় গ্লাইকোজেন যখন হচ্ছে গিয়ে ভরে যাবে, জমা হয়ে যাবে, তখন ফ্যাট জমা হওয়া শুরু করবে। এভাবে ফ্যাট জমা হইতে হইতে লিভারটা হচ্ছে গিয়ে বড় হয়ে যাবে, হ্যাঁ, কি বলে ওই বড় হয়ে যাবে, ম্যাক্রো হয়ে যাবে, ওটাকে বলা হচ্ছে, তখন এটাকে বলা হবে ফ্যাটি লিভার। আচ্ছা, এরপর হচ্ছে সিরোসিস অফ লিভার। হ্যাঁ, লিভারের সিরোসিস হতে পারে। তারপর কোলেসিস্টাইটিস হবে, গল স্টোন হবে। কোলেসিস্টাইটিস যেমন আমাদের গল ব্লাডার, যেটা গল ব্লাডারে সিস্ট হইলো, হ্যাঁ, গল ব্লাডারে সিস্ট হলো, কোল বলে যেটাকে। হ্যাঁ, আমাদের গল ব্লাডারে যে সিক্রেশন, ওই সিক্রেশনটাকে বলা হচ্ছে কোল হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো কোলেসিস্টিটিস, এই কোলেসিস্টিটিস হচ্ছে আমাদের গল ব্লাডারটার একটা রোগ। আবার গল স্টোন হচ্ছে গিয়ে গল ব্লাডারের মধ্যে যে হচ্ছে গিয়ে বাইল সল্ট, বাইল অ্যাসিড গুলো আছে, এগুলো যদি অ্যাকুমুলেট হয়ে শক্ত হয়ে গেল তখন কিন্তু এই জিনিসটাকে বলা হয় স্টোন, এবং এই স্টোনটার নাম হচ্ছে গল স্টোন। ওকে, এই গল স্টোনটা কোথায় থাকে? এটা হচ্ছে গল ব্লাডারের ভিতরে থাকে। আচ্ছা, অবস্ট্রাকটিক্যাল তৈরি হয়, এটা মাঝে মধ্যে অবেসিটির কারণে তৈরি হয়ে যেতে পারে। অ্যান্ড অবস্ট্রাকটিক্যাল কমপ্লিকেশনস হচ্ছে এটা হচ্ছে গিয়ে একটা প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে হইতে পারে, বা এটা হচ্ছে মেয়ে রিলেটেড বা লেডি রিলেটেড প্রবলেমগুলো প্রেগনেন্সির ক্ষেত্রে বা প্রেগনেন্সির পরেও এই ঘটনাগুলো ঘটতে পারে। যেমন প্রি ইক্ল্যাম্পসিয়া হচ্ছে হাই প্রেশার অনেক বেশি থাকে, কারণ অবেসিটির কারণে, অবেসিটি অবস্থায় যখন কেউ প্রেগনেন্ট হবে তখন তার হাই প্রেশার থাকে, এবং এই হাই প্রেশারটা মাঝে মাঝে এত বেশি হয়ে যায় যে তার হচ্ছে গিয়ে কি বলে ওই মৃগী টাইপের ঘটনাগুলো ঘটে, তার অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটে। হ্যাঁ, সে অজ্ঞান হয়ে যেতে পারে, ফিট হয়ে যেতে পারে, কনভালশন হইতে পারে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু প্রি ইক্ল্যাম্পসিয়া এর মধ্যে হয়। প্রি ইক্ল্যাম্পসিয়াটাই অনেক বেশি সিভিয়ার হয়ে গেলে সেটাকে বলা হচ্ছে ইক্ল্যাম্পসিয়া। আর গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস তো আমরা জানি, প্রেগনেন্সি টাইমে যে ডায়াবেটিসটা হয় ওইটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ম্যালিগনেন্সি, দেখো অবেসিটির কারণে কিন্তু আমাদের ম্যালিগনেন্সিও হয়ে যেতে পারে, কারণ কার্সিনোমাটাকে হচ্ছে কি অনেক বেশি এনকারেজ করে দেয় যে কার্সিনোমা প্রডিউস হচ্ছে, কার্সিনোজেনিক সেল প্রডিউস হবে, এই প্রডিউস হওয়ার ইয়াটা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, যেমন এই জিনিসটা ব্রেস্টে হইতে পারে, ইউটেরাসে হইতে পারে, ওভারি, কলন, গল ব্লাডার, এই সবার মধ্যে কিন্তু হইতে পারে। এই জিনিসগুলো খেয়াল করো, ব্রেস্ট, ইউটেরাস, ওভারি, এই তিনটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ইউটেরাস ওভারিতে হচ্ছে গিয়ে সেক্স অর্গান, আর হচ্ছে ব্রেস্ট হচ্ছে গিয়ে অ্যাক্সেসরি সেক্স অর্গান, তাই না? আর কোলন আর গল ব্লাডার এর হচ্ছে আমাদের জিআইটির মধ্যে পড়ে, আমাদের হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের অংশ এগুলো, কোলন আর গল ব্লাডার। কোলনটাও জিআইটির অংশ, আর গল ব্লাডার হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিক সিস্টেমের গ্ল্যান্ড হিসেবে কাজ করে।
তো আরো কিছু কমপ্লিকেশন আছে, যেমন মেটাবলিক কমপ্লিকেশনস, ডিসলিপিডেমিয়া, কোয়াগুলোপ্যাথি, থ্রোম্বোএম্বোলিজম। কোয়াগুলোপ্যাথিতে কি হয়, কোয়াগুলোপ্যাথিতে হচ্ছে গিয়ে কোন এক জায়গায় হচ্ছে কি বলে ক্লট ফর্মেশন হলো, এবং সেই ক্লট ফর্মেশনটা ব্লাড ভেসেলের ভিতরে ক্লট ফর্মেশনটা হয়েছে, এবং সেই ক্লটটা একদম অ্যাকুমুলেট হয়ে কোয়াগুলোপ্যাথি হয়ে যেতে পারে, এবং সেই ক্লটটা হয়তো ওইখান থেকে, হ্যাঁ, এম্বোলিজম বলে এটাকে, ওই এম্বোলিজমটা ওইখান থেকে অন্য কোনো জায়গায় চলে গেল, হ্যাঁ, চলে গেলে সেটাকে বলা হচ্ছে থ্রোম্বোএম্বোলিজম। হ্যাঁ, আর ডিসলিপিডেমিয়া মানে কি, এটা হচ্ছে গিয়ে লিপিডের একটা ডিসফাংশন। হ্যাঁ, এবার হচ্ছে সাইকোসোশ্যাল কমপ্লিকেশনস, যেমন ডিপ্রেশনে চলে যেতে পারে। অবিসিটির কারণে মেন্টাল হেলথটাও অনেক বেশি এফেক্টেড হয়, তখন ডিপ্রেশন হয়ে যেতে পারে একটা পার্সনের। তারপর হচ্ছে লো পার্সোনাল হাইজিন অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন, পার্সোনাল হাইজিনটা লো হয়ে যায়, ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে, কারণ অবিসিটির কারণে আমার বডির হচ্ছে গিয়ে চাপা চাপা অংশগুলো এত বেশি চাপে যায় ফ্যাট অ্যাকুমুলেশনের কারণে, যে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। তো আজকে আমাদের ক্লাসে আমরা কি কি শিখলাম, আমরা হচ্ছে অবেসিটির ডেফিনিশন জানছি, তার কজেস এবং রিস্ক ফ্যাক্টরস গুলো সম্পর্কে আমরা ডিটেইলসে আলোচনা করেছি, এবং অবেসিটির মধ্যে কি কি কমপ্লিকেশনস হইতে পারে, কি কি হ্যাজার্ডস হয়ে যেতে পারে, হ্যাঁ, এই জিনিসটা কতটা ক্ষতি করে আমাদের বডিকে, এই জিনিসগুলো কিন্তু আমরা ডিটেইলসে আলোচনা করেছি। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আর তোমাদের যদি এই ক্লাসটা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। হ্যাঁ, আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, গুরুকুলের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।